বৈঠকে বালি পাচার, কয়লা পাচার, এসএসসি মামলা বর্তমানে কোন পরিস্থিতিতে আছে তা নিয়েও কলকাতার শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা হয় বলে সূত্রের খবর। শুধু তাই নয়, কলকাতার ইডি আধিকারিকদের হাতে গুরুত্বপূর্ণ সাহারার একটি মামলা রয়েছে। সেই মামলার তদন্ত কতদূর তা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। পাশাপাশি কোন মামলার বিচার ব্যবস্থা কতদূর, চার্জশিট হয়ে গিয়েছে কোন কোন মামলার, তা নিয়ে কলকাতার ইডি আধিকারিকদের সঙ্গে ডিরেক্টরের চর্চা হয়েছে বলেও জানা যাচ্ছে। কয়লা পাচার মামলায় তৃণমূলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানার ঘটনা এবং পরে মুখ্যমন্ত্রীর সেখানে পৌঁছে ফাইল সহ অন্য নথি নিয়ে আসার ঘটনায় শোরগোল পড়েছিল। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। আর এই পরিস্থিতিতে কলকাতায় ঘুরে গেলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। জানা গিয়েছে, কলকাতায় এসে উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেদিনের রেড চলাকালীন যে অফিসাররা ছিলেন তাদের সঙ্গে এবং ইডির সিনিয়র অফিসারদের সঙ্গেও বৈঠক করেন ইডির ডিরেক্টর। ইডির মামলাগুলির গতি প্রকৃতি কী অবস্থায় রয়েছে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার 22শে জানুয়ারি রাতেই কলকাতায় আসেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। পরে শুক্রবার 23শে জানুয়ারি সকাল থেকেই দফায় দফায় সিজিও কমপ্লেক্সে উচ্চ পর্যায়ের বৈঠক সারেন তিনি। বৈঠকে বালি পাচার, কয়লা পাচার, এসএসসি মামলা বর্তমান কোন পরিস্থিতিতে আছে তা নিয়েও কলকাতার শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা হয় বলে সূত্রের খবর। শুধু তাই নয়, কলকাতার ইডি আধিকারিকদের হাতে গুরুত্বপূর্ণ সাহারার একটি মামলা রয়েছে। সেই মামলার তদন্ত ঠিক কতদূর এগিয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি কোন মামলার বিচার ব্যবস্থা কতদূর, চার্জশিট হয়ে গিয়েছে কোন কোন মামলার, তা নিয়ে কলকাতার ইডি আধিকারিকদের সঙ্গে ডিরেক্টরের কথা হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে আমাদের কালিক অনির্বাণের রিপোর্ট দেখাবো। ইতিমধ্যেই রাজ্যে ইডি ডিরেক্টর তিনি কিন্তু এসে পৌঁছেছিলেন এবং এই যে ঘটনার হয়েছে, আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতীক জৈনের বাড়িতে ইডির রেড হয় সেই সময় তিনি পৌঁছে গিয়েছিলেন এবং তারপর তিনি কিন্তু একটি ফাইল নিয়ে বেরিয়ে পড়েন। এবং তার পাশাপাশি আমরা দেখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইডি রেডের সময় পৌঁছে গিয়েছিলেন আইপ্যাক অর্থাৎ প্রতীক জৈনের যে দফতর, সেই দফতরে, এবং আইপ্যাকের অফিসে কিন্তু তিনি গিয়ে সেখান থেকেও বেশ কয়েকটি নথি নিয়ে আসেন। অবশ্য তিনি বলেছেন যে এগুলো সব সরকারি নথি এবং তার পাশাপাশি কিন্তু একেবারে দলের অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ভোটের কৌশল থেকে শুরু করে প্রার্থী তালিকা এই সবগুলো ছিল। কিন্তু তারই মধ্যে আমরা দেখলাম ঠিক কয়েকদিনের মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলাটি ওঠে এবং সুপ্রিম কোর্ট থেকে কিন্তু প্রশ্নবদ্ধ করা হয় বেশ কিছু বিষয় নিয়ে এবং তার পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা থেকে শুরু করে সেগুলোকে প্রিজার্ভ করা, এই ধরনের বিষয়গুলো কিন্তু বলা হয়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত ইডি ডিরেক্টরের একেবারে শহর কলকাতায় আসা এবং শহর কলকাতায় এসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা, সেটা কিন্তু অবশ্যই একটি প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিচ্ছে অনেককেই। কারণ কেউ কেউ বলছে, একেবারে রাজনৈতিক মহল, ওয়াকিবহাল মহলে খবর কিন্তু রয়েছে যে কোথাও গিয়ে যে ইডি ডিরেক্টরের শহর কলকাতায় এসে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করা কিন্তু খুব একটা ভালো করে দেখছে না অনেকেই। কারণ কেউ কেউ বলছে যে বিভিন্ন যে স্ক্যাম রয়েছে পশ্চিমবঙ্গে, যে স্ক্যাম হয়েছে সেই স্ক্যামের অভিযোগে কিন্তু বড় মাথাদের এবারে গ্রেফতার করা হতে পারে বা বড় মাথাদের একেবারে হেফাজতে নেওয়া হতে পারে। এবং তার পাশাপাশি কিন্তু তাদেরকে একেবারে যা শোনা যাচ্ছে সূত্র মারফত, যা খবর রয়েছে, যে তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হতে পারে, জেরা করা হতে পারে বা তাদের বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি করা হতে পারে। এবং সেই বড় মাথা কারা সেটা তো সময় এলেই বোঝা যাবে। কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ইডির যে ডিরেক্টর শহর কলকাতায় এসে পৌঁছেছিলেন এবং তার পাশাপাশি আমরা এটাও দেখি যে তিনি বিভিন্ন আধিকারিক, পশ্চিমবঙ্গের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং শুধু বৈঠক করাই নয়, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা এটাও দেখেছি যে সূত্র মারফত যে খবর আসছে যে কয়লা পাচার থেকে শুরু করে বালি পাচার এবং তার পাশাপাশি কিন্তু এসএসসি মামলা নিয়ে এই বৈঠক হয়। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ইডি আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে তারা মামলা দায়ের করেছিলেন এবং সেই মামলায়
কিন্তু স্পষ্ট করা হয়েছে যে রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে হস্তক্ষেপ করা হয়, সেই হস্তক্ষেপ করার পর থেকে কিন্তু খুব একটা ভালো করে নেয়নি এই বিষয়টাকে ইডি, এবং তার বিরুদ্ধে কিন্তু তথ্য পাচার এবং তার পাশাপাশি তথ্য চুরির অভিযোগ আসে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত ইডির একেবারে ডিরেক্টরের শহর কলকাতায় আসা, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অন্য ধরনের একটি বার্তা কোথাও গিয়ে দিচ্ছে যে এতটা প্রস্তুতি, অর্থাৎ আমরা জানি যে 3রা ফেব্রুয়ারি ফের সুপ্রিম কোর্টে এই মামলা উঠবে এবং সেদিন কি শুনানি হবে বা বড় কোনো খবর হবে তার আগেই কি এই প্রস্তুতি এই মুহূর্তে ইডি নিচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিচ্ছে ঠিক 2026 সালের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে কোথাও গিয়ে কি একটা বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় এই এজেন্সি, এটাও কিন্তু এই মুহূর্তে প্রশ্নের মুখে। আইপ্যাক কাণ্ড ঘিরে সম্প্রতি তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। গত 8ই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশিতে বাধা দিয়েছেন বলে অভিযোগ ওঠে। আর সেই ঘটনার পর আরও একটি বিষয় উঠে আসছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী 2021 সালে রোহতাক বেসড একটি সংস্থা থেকে 13.50 কোটি টাকার অনিশ্চিত ঋণ পেয়েছেন এবং সরকার রেকর্ডে যা নেই। ঘোষিত লেনদেনের 3 বছর আগে 2018 সালের অগাস্টে রোহতাকে একই ঠিকানায় একই নামের একটি সংস্থাকে রেজিস্ট্রার অফ কোম্পানিজ বা আরওসির রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছিল। তাদের তালিকাভুক্ত 6টি শেয়ার হোল্ডারই আইপ্যাকের সঙ্গে কোনো লেনদেন বা ঋণ প্রদানের বিষয়ে অবগত ছিলেন না। ইন্ডিয়ান এক্সপ্রেসের কর্তৃপক্ষ যাচাই করা আরওসি ফাইলিং অনুযায়ী আইপ্যাক 17ই ডিসেম্বর 2021 তারিখের একটি নথিতে ঋণদাতাদের তালিকা সংযুক্ত করে এবং ঘোষণা করে যে তারা রামা সেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানি থেকে অনিশ্চিত ঋণ আকারে 13.50 কোটি টাকা পেয়েছেন। আইপ্যাক নথিতে প্রদত্ত ঋণদাতার ঠিকানা ছিল 3য় তলা, অশোক প্লাজা, দিল্লি রোড, রোহতাক, হরিয়ানা। রোহতাকের ঠিকানা পরিদর্শন করে জানা যায় এই ধরনের কোনো কোম্পানি প্রাঙ্গণ থেকে পরিচালিত হয়নি। তাছাড়া আরওসি রেকর্ড অনুসন্ধান করে দেখা গিয়েছে যে রামা সেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে কোনো কোম্পানিও কখনো গঠিতই হয়নি। সরকারি রেকর্ডে যা আছে তা হলো রাম সেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি সত্তা, যা 2013 সালের অক্টোবরে একই রোহতাকের ঠিকানায় প্রতিষ্ঠিত হয়েছিল। তবে আইপ্যাকের ঋণ ঘোষণার 3 বছর আগে 8ই অগস্ট 2018 সালে আরওসি কর্তৃক সেই কোম্পানিটি বাতিল করা হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস আইপ্যাক সহ প্রতিষ্ঠাতা এবং পরিচালক প্রতীক জৈনের কাছে ইমেল এবং মোবাইল ফোনের মাধ্যমে ঋণের উৎস এবং ঋণদাতার পরিচয় সম্পর্কে মন্তব্য চেয়ে প্রশ্ন পাঠিয়েছিলেন। তিনি কোনো উত্তর দেননি। আইপ্যাকের ফরিদাবাদ ভিত্তিক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পুনাম চৌধুরীকেও প্রশ্ন পাঠানো হয়েছিল, কিন্তু তিনিও মন্তব্য করতে অস্বীকার করেন। তার একজন সহযোগী বলেন, আমরা আপনাদের প্রশ্নগুলি মিস্টার জৈনের কাছে পাঠিয়েছি, তিনি নিজেই উত্তর দিতে পারেন। আইপ্যাকের কোম্পানির সচিব তরুণা কালরা, যিনি ফরিদাবাদ ভিত্তিক, তিনিও মন্তব্য করতে অস্বীকার করেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।